এই গল্প এই গাঁয়েরই এক পরিবারের গল্প। তবে এই ঘটনা বহুদিন আগের ঘটনা। তুমি যে জমিদার বাড়িতে যাচ্ছ, ওই জমিদার বাড়ির বড় ছেলে সূর্যনারায়ণ রায়চৌধুরী একদিন তলে তলে জানতে পেরে গেছিল যে তার বোন পরমা সুন্দরী ভালোবাসে তাদেরই বাড়ির চাকরের ছেলে অবিনাশ হালদারকে। একদিন সন্ধ্যাবেলায় পরমা জমিদার বাড়ির দক্ষিণের বড় আম গাছটার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবিনাশের সাথে গল্প করছিল। তখন 20-21 বছর বয়সী অবিনাশ একটু ভীত হয়ে কাঁপা কাঁপা গলায় বলল, পরমা, তুমি আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি যে তোমাদের বাড়ির চাকর রঘুনাথের ছেলে। আমার সাথে তুমি পালিয়ে বিয়ে করলে তোমার বাবা দাদা আমাকে যে মেরে ফেলবে, সাথে সাথে তোমাকে ওরা একেবারে শেষ করে ফেলবে। আমি জেনে বুঝে তোমার এমন ক্ষতি হতে দিতে পারি না পরমা। তখন পরমা অবিনাশের কথায় কেঁদে ফেলে এবং কাঁদতে কাঁদতে বলে, অবিনাশ, আমি শুধু তোমাকেই চাই অবিনাশ। তুমি ছাড়া আমি অন্য কারোর, এমনটা ভাবলেই আমার চোখে জল চলে আসে। জানি না আমার ভবিষ্যৎ কেমন হবে, আদৌ বাঁচবো নাকি মরবো, কিন্তু বিয়ে যদি করতেই হয় তো তোমাকেই করব আমি। এই বলে পরমা ছুটে চলে যায় জমিদার বাড়ির অন্দরমহলে। একদিন রাতে জমিদার তনয় সূর্যনারায়ণ ডেকে পাঠায় তার পেয়ারের কয়েকজন পালোয়ানদের। আমার ছোট বোন পরমা সুন্দরীর কাছাকাছি যদি তোরা কেউ অবিনাশকে দেখতে পাস, তাহলে ওর হাত পা ভেঙে একদম খোঁড়া করে রেখে দিবি। আচ্ছা বাবু, তাই হবে। তারপর ওরা 3 জন সর্বদাই চোখ রেখেছিল অবিনাশের উপরে। অতঃপর একদিন বিকেলে জমিদার বাড়ির বাগানের দিকটায় পরন্ত আলোয় পরমা আর অবিনাশের কথোপকথন চলাকালীন অবিনাশ তাদের চোখে ধরা পড়ে যায়। তৎক্ষণাৎ 3 জন লোক লাঠি দিয়ে তাকে পেটাতে পেটাতে একেবারে জখম করে দেয়। সঙ্গে সঙ্গে সেই স্থানে জমিদার তনয় সূর্যনারায়ণ উপস্থিত হয় এবং বোন পরমা সুন্দরীকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায় জমিদার বাড়ির অন্দরমহলে। তারপর অবিনাশ সপ্তাহখানেক একেবারে বিছানা শয্যা হয়ে ভোগার পর মারা গেল। তারপর জমিদার বাড়ির মধ্যে ভাঙন ধরতে শুরু করলো। 1 সপ্তাহের মধ্যে জমিদার বাড়িতে পর পর 2 জন মানুষের মৃত্যু হলো। প্রথমেই মারা গেল জমিদার তনয় সূর্যনারায়ণ, আর তারপর পরমা সুন্দরী। প্রথম মৃত্যুটা ছিল খুবই শোচনীয়। জমিদার বাড়ির পুকুর ঘাটের ঈশান কোণে কে যেন পাকে মুন্ডু গেড়ে সূর্যনারায়ণকে মেরেছে। সবাই আজও মনে করে অবিনাশের অতৃপ্ত আত্মা ওকে এইভাবে মেরেছে। অতঃপর প্রেমিকের চিন্তায় মগ্ন থাকতে থাকতে একটা সময় পরমা সুন্দরীও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মরল।
রিকশাটা চলতে চলতে সামনের একটা অন্ধকার জায়গায় গিয়ে দাঁড়ালো। তারপর বুবাই লক্ষ্য করলো রিকশাটা যেখানে থেমেছে তার আশেপাশে কোনো ঘর বাড়ি নেই। মেইন রাস্তার সাথে যুক্ত কোনো উপরাস্তাও নেই। ও দাদা, এখানে আবার রিকশা দাঁড় করালে কেন? একটু অপেক্ষা করো, বুঝতে পারবে কেন দাঁড় করিয়েছি। এমন সময় বুবাই দেখল সামনে দাঁড়িয়ে থাকা বিশাল আকার অন্ধকারের টিলা থেকে নিকষ কালো তমসার বুক চিড়ে বেরিয়ে আসছে এক রূপবতী নারী। তারপর সেই অন্ধকার টিলা থেকে নেমে গট গট করে হেঁটে এসে সেই মহিলা রিকশায় উঠে বসল বুবাইয়ের পাশে। বুবাই মনে মনে ভাবছে, লাল শাড়ি পরিহিতা এই মহিলা কে, যে এই রাত বিড়েতে এক তাল অন্ধকারের বুক চিড়ে বেরিয়ে এসে রিকশায় চেপে বসেছে। অতঃপর রিকশাওয়ালা একটা মোড়ে রিকশাটা দাঁড় করিয়ে দিয়ে বলল, ওহে ভায়া, এসে গেছে তোমার গন্তব্যে। ওই যে আলোটা দেখতে পাচ্ছ, ওটাই জমিদার বাড়ি। দাদা, আপনাকে অশেষ ধন্যবাদ এত রাতে আমাকে এখানে পৌঁছে দেওয়ার জন্য। আর হ্যাঁ, এবার বলুন আপনার ভাড়া কত দেব? না 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 ভাইয়া, ওসব পয়সা টয়সা কিছু লাগবে না। যাও যাও, তুমি জমিদার বাড়িতে চলে যাও। তাছাড়া তুমি আমাদের মেহমান। আমি তোমাদের মেহমান মানে? কি রকমের মেহমান দাদা? গো পরমা, তুমি বলো, এ ভাইয়া যে কিছুই বোঝে না। তুমিই বলে দাও। ওই ভাইয়া, ওই যে রিকশায় বসে আছে, ও যে আমার জীবন সঙ্গী, ওই যে আমার স্ত্রী পরমা সুন্দরী, এবং আমি ওর স্বামী অবিনাশ। সেই কথা শোনা মাত্রই দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ল বুবাই। শুনছিলেন মাঝ রাতের রিকশাওয়ালা। আমাদের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের রোমহর্ষক গল্পগুলি বারবার শোনার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিন। আবারও আসছি আরও একটি নতুন রোমহর্ষক গল্পের সঙ্গে।